কিছু কইলেই মারে। বিকাশ। তামিম নিজের পিঠে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে, আর সুভা নিজের গালি হাত দিয়ে তামিমের দিকে তাকিয়ে থাকে, যেন চোখ দিয়ে একজন আরেকজনকে কি লেখাবে। প্রচন্ড রাগে ফুলতে থাকে সুভা। তামিমও চুপচাপ তাকিয়ে থাকে সুভার দিকে। এভাবে প্রায় 6 থেকে 7 মিনিট অতিবাহিত হয়। দুজনের মধ্যে কোনো রিয়াকশন দেখা যায় না। তামিম লক্ষ্য করে সুভার মুখের নকশা কিছুটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার রাগ কমে যাচ্ছে। কিছুক্ষণের ব্যবধানে সুভা তামিমের কোলে উঠে বসে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তামিমও সুভার মাথায় হাত বুলাতে থাকে। সরি হুয়াই পড়ি, এর আগে আমার মাথা ঠিক থাকে না তামিম। আমি ইচ্ছে করে মারিনি আপনাকে। আপনি কি বেশি জোরে ব্যথা পেয়েছেন? তামিম পরম যত্নে সুভার গালে হাত বুলাতে থাকে। সে জানে সুভার রাগ উঠলে তা কন্ট্রোল করা মুশকিল। সে ইচ্ছে করে কখনো তামিমের গায়ে হাত তো দূরে থাক, জোরে কথাও বলবে না। কিন্তু যতদিন না সুভা ঠিক হয়, তামিমকে এসব সহ্য করতেই হবে। বউয়ের হাতে কেলানি খেয়ে মরলে শহীদই মৃত্যু হয়। সুভা হালকা করে তামিমের গালে ঝাপটা মারে, কিন্তু ভেতরে ভেতরে একটা অনুশোচনা হয় তার। কিছুদিন যাবৎ সে তামিমকে প্রচন্ড জ্বালাচ্ছে। তামিমও কিছু বলছে না, চুপচাপ সহ্য করছে। সুভা জানি তার রোগের সম্পর্কে, কিন্তু সে যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটা বুঝতেই পারেনি। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুভার গালে হাত দেয়। থাপ্পড় কি খুব জোরে লেগেছে? না। তাহলে কাঁদছো কেন? কাঁদছি না তো। তামিম সুভার কোমর চাপড়ে ধরে, সুভার কাঁধে নিজের মাথা রাখে। ও বউ, তুমি জানো, তুমি কাঁদলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়, কোনো কাজে বরকত হয় না। সুভাতাও চুপচাপ বসে থাকে। সে যে তামিমের গায়ে হাত তুলেছে এটা তো সত্যি, সেটা যেভাবেই হোক। তামিম, হুম, আপনি কি আমাকে ছেড়ে দিবেন? সুভার কথা শুনে তামিমের নিজের চোয়াল শক্ত করে ফেলেন। মায়ের খাওয়ার শখ জাগছে। খুব শক্ত করেই কথাটি বলে তামিম। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে সে। তামিম সব সহ্য করলেও ও সুভার সাথে বিচ্ছেদ সহ্য করতে পারে না। তামিম নিজের হাত সুভার সামনে তুলে ধরে। সাথে সাথে সুভার চোখে পানি চলে আসে। গুনে গুনে 46টি কাটা চিহ্ন, 45টি ছোট ছোট, আর একটা অনেক বড়, একদম রক বরাবর। তামিম সুইসাইড করতে চেয়েছিল সুভা চলে যাওয়ার পর। সে দাগটি স্পষ্ট। সুভা তাকায় তামিমের দিকে। তোমাকে ছাড়া থাকতে হলে আরেকটা দাগ হাতে পড়বে। তারপর তামিম সরকার ইন্নালিল্লাহ। বাকি কথা শেষ করার আগে সুভা তামিমের মুখে হাত দিয়ে ফেলে। তার মাথা নেড়ে তাকে এমন অলক্ষণে কথা বলতে নিষেধ করে। তামিম সুভার থুতনি ধরে হালকা বাঁকিয়ে ধরে। তারপর বামকালে বেশ শব্দ করে চুমু খায়। লজ্জায় মুখ রক্তিম বর্ণ ধারণ করে সুভার। তামিম আস্তে আস্তে সুভার বোরকা নিকাব খুলে ফেলে। এসি অন থাকলে সুভার বেশ অস্বস্তি হচ্ছিল, সেটা তামিম আগে বুঝতে পেরেছিল। চলো ফ্রেশ হবে। আচ্ছা আমি আসছি। সুভা তামিমের কোল থেকে উঠে যেই মাত্র সামনে পা বাড়ায়, তামিম সাথে সাথে তাকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। বাথরুমে চুপচাপ বসে থাকে তামিম সুভা। সুভা তামিমের বুকে হেলান দিয়ে থাকে, আর তামিম সুভার চুলে শ্যাম্পু করতে থাকে সুন্দর করে। পরি, জি? কিছু না। সুভা তামিমের এই খেয়ালি কথার অর্থ বুঝতে পারে না। সে তাকায় তামিমের দিকে। কি হয়েছে তামিম? তুমি কখনো আমাকে ছেড়ে যাবা না তো? আপনি যেতে দিবেন? না। ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কিন্তু তুমি কি যাবা? সুভা তামিমের কথা শুনে হাসতে থাকে। সে তাকে যেতেও দিবে না, আবার তার মতামত চাই। তামিম সরকার আসলেই অদ্ভুত। তার মনে কি চলে সেটা শুধু সেই জানে। ড্রেসিং টেবিলের সামনে বসে চুপচাপ নিজের চুল মুছতে থাকে সুভা। তামিম তখনও ওয়াশরুমে যায়। সুভাকে সুন্দর মতো শাওয়ার করানোর পর তামিম নিজে শাওয়ার নেয়, আর সুভা নিজে চুল মুছতে থাকে। কিছুক্ষণের ব্যবধানে তামিম এসে সুভার পেছনে দাঁড়ায়। তারপর হেয়ার ড্রায়ার নিয়ে সুভার চুল শুকাতে থাকে। চুল শুকানোর এক পর্যায়ে সুভা আয়নাতে তাকায়। তামিম শুধুমাত্র একটি তোয়ালে পড়ে আছে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। হালকা পানি তামিমের শরীরে এখনো অবশিষ্ট রয়েছে। কি দেখেছো বউ? আপনাকে। আপনি অনেক হট। জি, অশ্লীল মাইয়া। নিজের জামাকে সিরিয়াস করে। সুভা উঠে তামিমের হাত থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে ড্রেসিং এ রেখে দেয়। তারপর তামিমের পায়ের উপরে ভর করে উঠে তার গলা জড়িয়ে ধরে। তুমি ইতিহাসের প্রথম মেয়ে যে নির্লজ্জের সমস্ত রেকর্ড ভেঙে ফেলছো। তামিম ইচ্ছে করে টিচ করতে থাকে সুভাকে। সুভা রেগে তামিমের গলা ছেড়ে দিয়ে বাইরে চলে যেতে থাকে। তামিম তাকে আটকানোর চেষ্টা করে অনেক, কিন্তু সুভা শুনে না। সে ইচ্ছে করে তামিমের কাছে যেতে চেয়েছিল, আর তামিম তাকে টিচ করলো। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসে। এসে সুভাকে খুঁজতে থাকে। কোথাও খুঁজে পায় না সুভাকে। খোঁজ নিয়ে জানতে পারে সে তার ভাইয়ের রুমে আছে নার্সদের সাথে, ডিনারও করেনি। তামিম বুঝতে পারে সুভা ভীষণ লজ্জা পেয়েছে তার কথাই। কোনো মেয়ে যদি নিজ থেকে তার স্বামীর কাছে যেতে চায় এবং এভাবে টিজের শিকার হয় স্বামী তারা, সেটা আসলে লজ্জাদায়ক। তামিম চুপচাপ উপরে সুভার ভাইয়ের রুমে চলে আসছে। কয়েকজন নার্স সোফাতে বসা, আর সুভা তার ভাইয়ের মাথার কাছে বসে আছে। তামিম রুমে ঢোকা মাত্র নার্সগুলো দাঁড়িয়ে পড়ে। তাদের ইশারা করে চুপ থাকতে বলে তামিম। তারপর একদম সুভার পিঠ বরাবর দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র সুভা বুঝে যায় তার পেছনে কে।
তামিমের পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। সবকিছু ভুললেও তামিমের পারফিউম ব্যবহার করতে ভুলে না। সুভা চুপচাপ বসে থাকে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। রুমে চলো সকাল। কেন? আমি বলেছি তাই। সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে, কোনো উত্তর দেয় না। সুভার থেকে কোনো উত্তর না পেয়ে তামিমের রাগ বাড়তে থাকে। আমি রুমে আসতে বলেছি সকাল। আমি এখানে থাকবো তামিম, আপনি প্লিজ এখন যান। খুবই ঠান্ডা স্বরে তামিমের আদেশ প্রত্যাখ্যান করে সুফা। একটু আগে যে রুম থেকে অপমানিত হয়ে আসলো, আবার সেই রুমে যাওয়ার জন্য ইচ্ছে তার নেই। তামিম কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকে সুফার পেছনে, কোনো রিয়াকশন দেয় না সুফা। তামিম সুফার হাত ধরে টান দিয়ে তাকে নিজের সামনে দাঁড় করায়, তারপর তাকে কোলে তুলে নেয়। তারপর সুফাও চুপ হয়ে থাকে। তামিম সুফাকে নিয়ে হনহনিয়ে নিজের রুমে চলে যায়। তার দরজা লক করে সুফাকে দাঁড় করায়। আহাগমি। সুফা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আহাগমি সকাল। সুফা এবারও চুপ করে দাঁড়িয়ে থাকে। তামিম জড়িয়ে ধরতে বলছি, সুফা না। তুমি ধরবা কিনা? না। তামিম খুব জোরে থাপড় বসিয়ে দেয় সুফার গালে। তার সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে সুভা। একটু আগেও তামিম সুভার রাগ সহ্য করছিল, আর এখন সে নিজেই তার গালে চড় বসিয়ে দিল। তেজ দেখাস? তামিম সরকারকে তেজ দেখাস? অনেক সহ্য করছি তোকে, বের হো আমার চোখের সামনে থেকে। গালে হাত দিয়ে চুপচাপ উঠে দাঁড়াই সুভা। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। তামিমের দিকে একবার ফিরেও তাকায় না সে। মাথা নিচু করে দরজার সামনে আসতে থাকে। তামিমও দাঁড়িয়ে থাকে ঠিক সেভাবেই, কোনো প্রকারের কোনো অভিযোগ ছাড়াই। বাড়ির বাইরে চলে আসে সুভা। সুভা ভেবেছিল হয়তো তামিম তাকে আটকাবে, কিন্তু না, তামিম তাকে আটকায়নি। রাত তখন 1টার কাছাকাছি। চুপচাপ জনশূন্য রাস্তায় হাঁটতে থাকে সুভা। হাতে কোনো টাকা নেই, যাওয়ার জায়গা নেই, আপন বলতে কেউ নেই। কোথায় যাবে সে? তাই দৃষ্টি সামনের দিকে রেখে হাঁটতে থাকে। আল্লাহর দুনিয়া বিশাল বড়, ও হয়তো তার জন্য কোথাও না কোথাও একটু আশ্রয় রাখা আছে। পেটে ক্ষুধা, গলা শুকিয়ে কাঠ। এইভাবে প্রায় ঘন্টার পর ঘন্টা হেঁটে চলেছে সে। চারপাশে শুধু জোরে বাতাসের প্রতিধ্বনি ভেসে আসছে, কোনো মানুষের নিঃশ্বাসের আওয়াজ অব্দি পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর সুভা লক্ষ্য করে বাতাসের ধ্বনি ভেদ করে প্রায় 5-6টা গাড়ি এসে তার চারপাশে গোল হয়ে দাঁড়ায়। একসাথে এতগুলো কাস্টমাইজ করা ব্ল্যাক কার দেখে সুভা বুঝে যায় এগুলো কার গাড়ি। সরকারের ছেলের বডিগার্ডদের গাড়ি এগুলো, সেটা সুভা দেখতেই বুঝতে পেরেছে। মাঝের একটা গাড়ি থেকে তামিম তাড়াতাড়ি করে নেমে আসতে থাকে, তার হাতে গোল্ডেন চাপাতি। এতদিন পর কি নিজের বউকে খুন করার জন্য তামিম সরকার তার গোল্ডেন চাপাতি হাতে নিয়েছে? সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর তামিম তার সামনে এসে দাঁড়ায়। চল, বাড়ি চল। তামিমের কোনো কথার উত্তর দেয় না সুভা। একটু আগে সে নিজের মুখে বের হতে বলেছে, এখন কেন সুভা যাবে তার সাথে? কি হলো, কথা কেন যায় না? গাড়িতে ওঠ। সুভা তামিমের পাশ কাটিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে। তামিম সুভার ঘাড় চেপে ধরে তার গোল্ডেন চাপাতিটি সুভার গলায় ধরে। তেজ দেখাস? আমাকে তেজ দেখাস? তোর বয়সের থেকে আমার খুনের সংখ্যা বেশি, আর তুই 2 দিনের সেমরি আমাকে তেজ দেখাস? মেরে লাশ গায়েব করে ফেলবো। তামিম চোখের চাহনি বলে দিচ্ছে সে কতটা রেগে আছে আজ সুভার ওপরে। শুভ তামিমের মতো তেড়ামি করে রইল, কোনো কথার উত্তর দেয় না তার। কিরে, কথা বল। কথায় আছে অল্প সুখে কাতর, আর অধিক সুখে পাথর। সুভার বেলাও ঠিক তেমনটাই হলো। তামিমের কথায় সে এতটাই আঘাত পেয়েছে যে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আর অন্যদিকে তামিমের রাগের পারদ ফেটে পড়তে থাকে। তামিম সুভার বাহু ধরে টেনে ছিঁচড়ে নিয়ে যেতে থাকে গাড়ির কাছে। সুভা নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিম রীতিমতো তাকে টেনে গাড়িতে তোলে, নিজের কোলে শক্ত করে ধরে রাখে তাকে। সুভা কয়েকবার ওঠার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পারে না। এক পর্যায়ে চুপচাপ বসে থাকে তামিমের কোলে। গাড়ি চলতে থাকে আপন গতিতে। তামিম সুভা কারো মুখে কোনো কথা নেই। বেশ অনেকটাই সময় লাগে সরকার বাড়িতে পৌঁছাতে। তামিম সুভাকে ছোট বেবিদের মতো ক্যারি করে সরকার বাড়ির ভিতরে আসতে থাকে। সুভা চুপচাপ থাকে। তামিম সুভাকে নিয়ে শুধু তাদের রুমে চলে যায়। দরজা লক করে সুভাকে খাটে বসাই। তামিম তার পাশে এসে বসে। সুভার দৃষ্টি তখনও নিচে। আমি কিন্তু রাগ কন্ট্রোল করার লোক না সকাল। সুভা উঠে দাঁড়াই, আর তামিমের দিকে তাকাই। চোখ বেয়ে অজস্র অস্ত্র বয়ে চলেছে তার। বাড়ি থেকে চলে যেতে বলেছেন, গেছিলাম। আবার কেন আনলেন? অপমান করার জন্য? এখনো মন ভরেনি অপমান করে? এরপর কি পায়ে পড়লে খুশি হবেন আপনি? তামিম উঠে সুভার মুখ বরাবর দাঁড়ায়, আর খুব জোরে সুভার গাল বরাবর আবারও চড় বসিয়ে দেয়। ফ্লোরে ছিটকে পড়ে সোফা। প্রচন্ড রাগে ফুলতে থাকে সে। গালে হাত দিয়ে তামিমের দিকে তাকাই। আপনি ভালোবাসার যোগ্য না তামিম সরকার। থাকবো না আমি আপনার সাথে, তালাক দিব আপনা। পুরো কথাটি শেষ করার আগে ফুলদানি নিয়ে ড্রেসিং টেবিলে ছুড়ে মারে তামিম। প্রচন্ড রাগে হাঁপাতে থাকে সে। এই জন্মে তুই তালাক পাবি না। কথাটি বলে রুম থেকে হনহনিয়ে বেরিয়ে পড়ে তামিম। আর অপরদিকে কান্নায় ভেঙে পড়ে সোফা। হাঁটুমুড়ি দিয়ে কাঁদতে থাকে সে। একসময় মাথায় কারো হাত অনুভব করে উপরে তাকায় সোফা। মা।
আয়েশা সরকারকে জড়িয়ে ধরে সুভা। আয়েশা সুভার মাথায় হাত বোলাতে থাকে। আমার ছেলেটা ভালোবাসার কাঙাল রে মা, এমন ছিল না ও জানিস। পরিস্থিতিতে আমরা ওকে এমন করে তুলেছি, না হলে গিটারের জায়গায় হাতে অস্ত্র কেন তুলে নেবে বল। আয়েশা সরকারের কথায় সুভা তার দিকে তাকিয়ে থাকে। গিটারের জায়গায় অস্ত্র? কোনো কিছুই মাথায় ঢুকে না তার। আয়েশা সরকার উঠে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে বলতে শুরু করেন। আজ থেকে 11 বছর আগের কথা। 26শে জানুয়ারি 2014 সাল। তামিমের আব্বা নির্বাচনে দাঁড়ায়। সরকার ভাই থেকে যখন সে একজন ঠান্ডা প্রকৃতির মানুষ হয়ে যায়, তখন আমারই জন্য সে নির্বাচনে দাঁড়ায়। সরকার ভাই নির্বাচনে দাঁড়িয়েছে আর জয়ী হবে না, এটা তো দুঃস্বপ্ন। হলেও তাই। সংসদে 350টি আসনের মধ্যে একতাই বল বিপুল হারে ভোট পায়। আর প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় তানভীর সরকারকে। সেদিন আমরা সবাই খুব খুশি ছিলাম। তামিমের আব্বা প্রধানমন্ত্রী হয়েছে, দেশ চালাবে। আমার ছেলে তামিম, তাসকিনও খুব খুশি হয়। তামিম ছিল একদম ঠান্ডা প্রকৃতির ছেলে। 17 বছর বয়সে অনেক বুদ্ধিমান ছিল তামিম। সারাক্ষণ গিটার নিয়ে থাকতো। ইচ্ছে ছিল বড় মিউজিশিয়ান হবে। তার গানের গলাও ছিল মারাত্মক সুন্দর। আর আমার ছোট ছেলে তাসকিন, সে ছিল ভাই ভক্ত। বড় ভাইয়ের আচার আচরণ সব অনুকরণ করত। সে সবসময় চাইতো তামিমের মতো হবে। তামিম সারাক্ষণ তার ভাইকে সাথে নিয়ে বেড়াতো। জানো, নির্বাচনের পর 27শে জানুয়ারি ছিল তামিমের আব্বার শপথ গ্রহণের সময়। সকাল 11টায় তার শপথ গ্রহণের সময় ধার্য করা হয়। তামিম, আমি আর তাসকিন ঠিক করি সেদিন আমরা এতিমখানাতে খাওয়াবো। তামিমের আব্বা শপথ নিয়ে বাড়ি ফেরার পথে এতিমখানাতে আসে বাচ্চাদের থেকে দোয়া নিয়ে যাবে। তামিমের আব্বা বের হয় শপথ গ্রহণের উদ্দেশ্যে, আর আমরা তিনজন এতিমখানার উদ্দেশ্যে। সবকিছুই ঠিক চলছিল। বাচ্চাদের খাওয়ার সবকিছু আমি নিজে দেখতে লাগলাম। কোপা শামসুর বাবা ছিল তখন এতিমখানার দায়িত্বে। গরু থেকে শুরু করে সবকিছু সে কাটতো। তামিম তাসকিন চলে যায় সোজা সেখানে। গরু কাটা দেখবে বলে আমিও তাদের বাধা দিই না। বাচ্চাদের সাথে থাকলে তাদেরও মন মানসিকতার পরিবর্তন হবে। আমিও চলে যাই তাদের সাথে। যখন চাপাতি দিয়ে মাংস কাটা হচ্ছিল, তখন বিকট আওয়াজে আসে বাইরে থেকে। 2-3 জন বাইরে চলে যায় কি হয়েছে দেখার জন্য। কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরও আর কেউ আসে না। শামসুর বাবাও চলে যায়, তারপর সেও আসে না। আমি, তামিম, তাসকিন কিছুক্ষণ অপেক্ষা করে যখনই বাইরে যেতে চাই, তখনই দেখি 12 থেকে 13 জন হেঁটে আমাদের সামনে আসছে। তারা এসে আমাকে সালাম জানায়। আমি উত্তর দিই। তখন বুঝতে পারিনি আসলে কি হতে যাচ্ছিল আমাদের সাথে। তারপর আমাদের কিছু লোক ভিতরে আসে। তারা আসতেই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে বহিরাগত লোকরা। প্রচন্ড মারামারি হতে থাকে। আমি, তামিম আর তাসকিনকে নিয়ে যাওয়ার জন্য পথ খুঁজছিলাম, কিন্তু চারপাশে এত লোক ভরে গেছিল কোন দিক দিয়ে বের হবো বুঝতেই পারিনি। এক এক যখন আমাদের সমস্ত লোকগুলো মেরে ফেলা হয়, তখন বাকি ছিলাম শুধু আমরা। লোকগুলো এক এক করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর আমার ভয় বাড়তে থাকে। তামিম তাসকিনকে কিভাবে বাঁচাবো? তারা আমাদের ঘিরে ফেলার পর দেখি পেছন থেকে আরে 7 জন আসছে, বিরোধী দলের নেতা আর কয়েকজন লোক। থানার ওসি। তাদের দেখা মাত্র বুঝে যাই আজকে আর শেষ রক্ষা হবে না আমাদের। আমি তাদের হাতে পায়ে ধরে প্রচন্ড মিনতি করতে থাকি আমাকে মেরে ফেললেও আমার ছেলে দুটোকে যেন ছেড়ে দেয়। কিন্তু না, তারা সেটা করেনি। আমার ছেলেদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর আমার শাড়ি টান দিয়ে খুলে ফেলা হয়। বাকি কথাটুকু শেষ করার মতো আর সাহস পায় না আয়েশা সরকার। নিজের মুখে নিজের অসম্মানের কথা কিভাবে স্বীকার করবে সে? শুভ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আমার আয়েশাও ঠিক ততটাই পবিত্র, যতটা পবিত্র একজন নবজাতক শিশু হয়। তানভীর সরকারের কথা কানে ভেসে আসতেই দরজার দিকে তাকায় সুভা এবং আয়েশা সরকার। তানভীর সরকারের কথা কানে ভেসে আসতেই দরজার দিকে তাকায় সুভা এবং আয়েশা সরকার। তানভীর সরকার এসে আয়েশা সরকারের চোখের পানি মুছে দেয়। তারপর তাকে বিছানায় বসায়। গ্লাস ভর্তি পানি নিয়ে নিজের হাতে খাওয়ায় তাকে। তারপর আয়েশা সরকারের কান্না থামে না। পুরনো ঘা আজকে আবারও সজাগ হলো তার। আমার আয়েশার শাড়ি খুলে ফেলেছিল জানোয়ারগুলো, তাকে অসম্মান করার লক্ষ্যে। কিন্তু ছেলে হয়ে মায়ের অসম্মান কিভাবে দেখবে সন্তানরা? সেই মাংস কাটার জায়গা থেকে একটা চাপাতি তুলে নেয় তামিম, যেটা তার গোল্ডেন চাপাতি এখন। সে চাপাতি দিয়ে এক এক করে সকলকে মারতে থাকে তামিম। কিন্তু তামিম ছিল একা আর ওরা অনেকজন। আমার ছেলের পক্ষে সম্ভব হয়নি লড়াই করা। তাসকিন প্রচন্ড ভয়ে কাঁপতে থাকে। আলাউদ্দিন শেখ একটা বড় ছুরি নেয় তামিমকে মারার জন্য, কিন্তু তামিমের পেটে ঢুকিয়ে দেওয়ার আগেই আমার তাসকিন এসে দাঁড়ায় ভাইকে বাঁচানোর জন্য। পুরো ছুরিটা আমার তাসকিনের পেটে ঢুকে যায়। তামিম নিজের হাতে চাপাতি ফেলে দেয়, ভাইকে ধরে ফেলে, তাকে কোলে তুলে নেয়। যদি ডাক্তারের কাছে নিতে পারে বেঁচে যেত ছেলেটা, কিন্তু জানোয়ারগুলো আমার ছেলেকে বাঁচতে দেয়নি। ধাক্কা দিয়ে ফেলে দেয় তামিমকে, ছিটকে পড়ে তামিম মাটিতে। তামিম তাদের হাতে পায়ে ধরে, কিন্তু কোনো লাভ হয় না। কয়েকজন তামিমকে ধরে রাখে, আর কয়েকজন আয়েশাকে। তানভীর সরকার নিজের পুরো কথাটি শেষ করতে পারে না। মোচড় দিয়ে ওঠে তার বুক। আয়েশা সরকার সুভার দিকে তাকায়। আমাকে আর তামিমকে ধরে রাখা হয়, আর আমাদের চোখের সামনে আমার ছেলেটাকে 2 টুকরো করা হয়। কত ছটফট করলো ছেলেটা। আমি আর তামিম কত চেঁচালাম, কেউ আসলো না জানো। আমার ছেলেটা কত কষ্ট পেয়ে মরলো। তারপর তাদের টার্গেট হয়ে আমি।
জানোয়ারগুলো আসতে থাকে আমার দিকে। দুজন দু হাত ধরে রেখেছিল, কিছু করতে পারছিলাম না। তামিম বারবার বলছিল, আমার আম্মাকে ধরেন না, আমাকে মারো দরকার হলে। কিন্তু তাদের পাষণ্ড হাসি বলে দিচ্ছিল ছেলের সামনে মায়ের ইজ্জত যাওয়ার কথা। আমার খুব কাছে আসতেই একটা ইট আলাউদ্দিন শেখের চোখ বরাবর লাগে। চোখ ধরে বসে পড়ে সে। দূর থেকে সাকিব তার চোখের এই অবস্থা করে। ছোটবেলা থেকে সাকিবের হাতের নিশানা একদম পাকা। তারপর তার পিছু পিছু মাহির, রফিক, মানিক, মফিজ বের হয়ে আসে। মাহির ইশারা করতেই দুজন চাপাতি নিয়ে আমার কাছে আসে, আর তিনজন তামিমকে বাঁচাতে চাই। কিন্তু বড় বড় লোকদের সাথে তারা পাঁচজন ঠিকভাবে পেরে উঠছিল না। ঠিক তখন শামসু আসে। তার তার বাবার সাথে থেকে থেকে কাটাকাটিতে দক্ষ হয়ে যায় হাত। তার দক্ষ হতে কয়েকজনকে কোপ মারে, তারপর বাকি বাচ্চারাও চলে আসে। সে যাত্রী আমি বেঁচে গেলেও তামিম বাঁচতে পারেনি। তাকে ধরে নিয়ে যাই ওসি, আর আমি আমার তাসকিনের কাটা লাশ নিয়ে হসপিটালে যাই। যত কোনো জাদু হয়, কিন্তু ছেলেটা তো সেখানেই মারা যায়। এত কিছুর পর আমি খোঁজ করতে থাকি তামিমের বাপের। এত কিছু হয়ে গেল অথচ সে জানলো না। খোঁজ নিয়ে জানতে পারি তামিমের বাপ হসপিটালে, বোম ব্লাস্ট হয় তার গাড়িতে। ভাগ্য ভালো থাকায় সে বেঁচে যায়, কিন্তু অবস্থা করুন। একদিকে স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে, আর একদিকে ছোট ছেলে মৃত। বড় ছেলের কোনো খোঁজ নেই। আমি পাগল হয়ে গেছিলাম। সব থেকে খারাপ ভাগ্য ছিল আব্বার বাড়িতে চলে যাই আমি। সেটাই ছিল আমার শেষ আশ্রয়। আব্বার চাচারা মিলে আমার তাসকিনকে মাটি দেওয়ার ব্যবস্থা করে। পোড়া বাড়ির ভেতরে আমার তাসকিনকে মাটি দেওয়া হয়। কোনো কবরস্থানে জায়গা পায়নি ছেলেটা। অর্ধেক লাশ ছিল তাই। তাসকিনের মাথা খুঁজে পায়নি। হসপিটাল থেকে সরানো হয়, কিন্তু আমার আব্বার দাপটে অর্ধেক লাশ নিয়ে এসে মাটি দেয়। তখনও জানতাম না আমার তামিম কোথায়। খুঁজতে বের হলাম, কিন্তু যখন জানলাম আমার শেষ আশ্রয়, আমার আব্বাকেও মেরে ফেলা হয়। আকাশ ভেঙে পড়ে আমার মাথায়। যাওয়ার সব রাস্তা শেষ আমার। কি করব কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু অবাক করার বিষয় ছিল, কোনো মিডিয়া এটা কভার করে নাই। তখন বুঝলাম কত বড় হাত এটার পেছনে। জোরজার মুলুক তার সবই পাওয়ারের খেলা। আমি পাগলের মতো তামিমের সন্ধান করতে থাকি। তারপর 2 দিন পর খবর আসে তাকে আরশিনগরের থানাতে নেওয়া হয়েছে। আমি সেখানে ছুটে যাই। থানায় যাওয়ার পর তারা তামিমের সাথে আমাকে দেখা করতে দেয়নি। আমার ছেলের কি অবস্থায় আছে জানতাম না। 18 বছরের নিচে হলে তো কিশোর উন্নয়নে দেওয়া হয়, কিন্তু আমার ছেলে ছিল হাজতে। আমাকে বলা হয় যদি ছেলেকে চাই তাহলে যেন প্রেস ব্রিফিং করে বলে দিই তানভীর সরকার পদত্যাগ করেছে। আমি জেদ ধরি আমার ছেলেকে দেখতে দিলে আমি সব শর্ত মানবো। তারা আমার জেদের কাছে হার মানে। তামিমকে 2জন কনস্টেবল ধরে বাইরে নিয়ে আসে। আমার ছেলেটা হাঁটতে পারছিল না, দাগে ভর্তি ছিল চোখ মুখ। আমি ছেলের কাছে গেলাম। সে শুধু বলল, আম্মা। ওরা আমাকে পানি খাইতে দেয় নাই। বুকটা ফেটে যাচ্ছিল আমার। আমার ছেলেটাকে কত অত্যাচার করা হয়েছে, পানিও খেতে দেয় নাই। ওসিকে বললাম তাকে পানি দিতে, দিল না। এক ফোঁটা পানিও দিল না আমার ছেলেকে। আমি বের হয়ে সোজা হসপিটালে আসি। তানভীর তখন সবেমাত্র চোখ খুলেছে। 2 দিন পর চোখ খুলেও সে হাঁটার মতো শক্তি পায়নি। আমি সাথে তানভীরের কেবিনে চলে যাই। তাকে বলি যদি ব্যাটার মতো ব্যাটা হয়ে ওঠে দাঁড়িয়ে আমার সাথে যাবে, আমার ছেলেকে ছাড়াবে, আবার শপথ গ্রহণ করবে। তানভীর আমার কাঁধ ধরে উঠে দাঁড়াই। ঘোরাতে ঘোরাতে থানায় যাই। তানভীরকে দেখা মাত্র তারা আমার ছেলেকে নিয়ে আসে। তামিমের মুখ কত শুকনো ছিল, এত দাগ, এত মার মেরেছিল আমার ছেলেটাকে। আমি পানি খাওয়াই ছেলেকে, তারপর সাথে নিয়ে আসতে চাই, কিন্তু তামিম বাধা দেয়। আরো 5জন আছে তার সাথে, তাদেরও বের করতে বলে। তামিমের সাথে তাদেরও বের করা হয়। তারপর আমরা সোজা সংসদে চলে যাই। তানভীর শপথ গ্রহণ করে, প্রধানমন্ত্রী হয় সে। কিন্তু তারপর থেকে শুরু হয় তামিমের ধ্বংসের খেলা। সেদিন সে 13 জনকে পরপারে পাঠায়, যেটা দুর্ঘটনা বলে জানানো হয়। আয়েশা সরকারের জোরে নিঃশ্বাস ফেলে। সুবা চুপচাপ আয়েশা সরকারের দিকে তাকিয়ে থাকে। ছোটবেলায় শুনেছিল তানভীর সরকার প্রধানমন্ত্রী হওয়ার পর 13 জন নেতার লাশ পাওয়া যায়। এটাও শুনেছিল তামিম সরকার ছিল এটার পেছনে, কিন্তু সাক্ষী প্রমাণ না থাকায় কেস বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। রাতারাতি মিডিয়াও সব খবর নষ্ট করে ফেলে। আমি এমনই এক হতভাগ্য পিতা, যে নিজের সন্তানকে মাটি দিতে পারিনি, যার জন্য বড় ছেলেও সন্ত্রাসী হয়ে যায়। মানুষের বাবারা তাদের ছেলেদের সফলতা হিসাব করে রাখে, আর আমি হিসাব করি আমার ছেলে আজকে কয়টা খুন করেছে, তারপর সেগুলো ধামাচাপা দেই। সুভার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজকে সে এমন কিছু জানলো যেটা অনেক আগেই তার জানা দরকার ছিল। আসলে তামিম সরকাররা কখনো নিজে থেকে খারাপ হয় না। তাদের এই সমাজ, এই সিস্টেম, ক্ষমতায় থাকা জানোয়ারগুলো খারাপ বানায়। তামিমও তো আর 5টা ছেলের মতো হতে পারতো, কিন্তু না, সে হলো খুনি। তারপর থেকে তামিম সরকার হয়ে যায় আর থেকে আসি সকলের ভয়ের কারণ। বাবার সাথে ছায়ের মতো থাকে সে। আমার বলে বহু বছর আমার কোলে মাথা রাখে নাই জানো, কারণ মাথা রাখলেই তার তাসকিনের কথা মনে পড়তো। 2 ভাই একসাথে কোলে মাথা দিয়ে টিভি দেখতো, কিন্তু আজকে আরেকজন নাই। তামিম সবসময় পোড়া বাড়িতে থাকে কেন জানো? তার ভাইকে পাহারা দিতে, যেন তার মনে না হয় সে একা। আর সেখানে রঙ্গমঞ্চখানা তৈরি করে। ভাইয়ের খুনিদের এক এক করে সেখানেই মারে, যেভাবে তাসকিনকে মারা হয়েছিল। তামিম রঙ্গমঞ্চখানা গোল্ডেন চাপাতি পোড়া পারি।
সালের 27শে জানুয়ারি। এক এক করে পুরো ইতিহাস সুভার চোখে ভেসে ওঠে। কতটা কষ্ট পেয়ে তামিম সরকার আজকে ভয়ঙ্কর এমপি তামিম সরকারে পরিণত হয়েছে। তামিম সরকাররা নিজ থেকে খারাপ হয় না, এই সমাজ তাদের খারাপ করে তোলে।